কারেন্ট বয়ে গেল হুরের শরীরে। বাসরাতের কথা তার মস্তিষ্কেই আসেনি। বিয়ে এমন একটা পরিস্থিতিতে হয়েছে যে হুর বিশ্বাস করতে পারছে না রুদ্ধের সাথে তার বিয়ে হয়েছে। আর সেখানে রুদ্ধ কত সাবলীলভাবে বাসরাতের কথা বলছে। হুর এখন ভয় পাচ্ছে। রুদ্ধ যদি সত্যি তার উপর অধিকার খাটায় তখন হুর কি করবে? ভয়ে শরীর ঠান্ডা হয়ে এলো। ভীত কণ্ঠে বলল, দেখুন, আপনি এখন খুব দুর্বল। ওহ হুর পাখি, বারবার দুর্বল বলে কি আমায় উস্কে দিচ্ছ নাকি যে আমি তোমার সাথে বাসর করতে পারবো না? বাসর করার মতো শক্তি আমার মধ্যে আছে। যতটা দুর্বল বলে আমায় উস্কে দিচ্ছ, অতটাও দুর্বল আমি নই। হুর হতভম্ব হয়ে রুদ্ধের দিকে তাকালো। চোখ পড়ে গেল রুদ্ধের লম্বা কালো কেশে। লোকটার চুল আগে থেকেই স্বাভাবিকের চেয়ে বড়, এখন আরও বড় হয়ে গেছে। শুধু চুল নয়, দাড়িও বড় হয়ে গেছে। রুদ্ধের কথার জেলে এক প্রকার ফেঁসে গেছে হুর। সে তো এমন কিছুই মেন করেনি। হুরের শরীর কেঁপে উঠতেই রুদ্ধ আবার বলে, এভাবে বারবার কেঁপে উঠে গিয়ে আমায় বিভ্রান্ত করতে যাচ্ছ নাকি? ওহ, তুমি তো দেখতে চাচ্ছ আমি দুর্বল কিনা, তাই না? তড়িৎ গতিতে নিজের মাথা দুপাশে নাড়াতে লাগলো হুর, যার অর্থ সে দেখতে চায় না রুদ্ধ দুর্বল কিনা। ডানে বামে মাথা নাড়াতে নাড়াতে বলে, একদমই না। আপনাকে দেখে কেউ দুর্বল মনেই করতে পারবে না। আপনি ভীষণ স্ট্রং। আপনাকে দেখতে খুবই স্ট্রং মনে হচ্ছে। মনে হচ্ছে 50 কেজির বস্তা নিয়ে দৌড় মারতে পারবেন। হুরের গলা থেকে মুখ সরিয়ে হুরের চোখে চোখ রাখে। কপাল থেকে ধরে থুতনি অবধি চোখ বুলায়। গাম্ভীর্য মুখ নিয়ে বলে, বাই এনি চান্স তুমি নিজেকে নিয়ে দৌড় মারতে বলনি তো? বারবার চোখের পলকে ঝাপটা মারছে হুর। সে নিজেকে নিয়ে দৌড় মারতে বলবে কেন তাই ভাবছে। তবে রুদ্ধের গাম্ভীর্য মুখ দেখে কিছুটা ভীত হলো। ভুল কিছু বলে ফেললো নাকি তা মস্তিষ্কে আওড়ালো। এমন কোনো কিছুই খুঁজে পেল না, তাই সরলভাবে উত্তর দিল। না। বলার সাথে সাথে মিথ্যা হামি দিল। ভাবনা এমন যে সে ঘুমের সাগরে হাবুডুবু খাচ্ছে। হাঁ করে বড় এক হামি দিয়ে হাত মুখে রেখে ঘুম কণ্ঠে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। আপনার সাথে কাল কথা হবে। গুড নাইট। চোখ বুজে ফেলল হুর। তৎক্ষণাৎ মনে হলো কেউ তার পায়ে স্লাইড করছে। কেঁপে ওঠার সাথে সাথে ভীষণ সুড়সুড়ি পেল তার। খিলখিল করে হাসতে লাগলো। পা সারাতে চাইলে আরও সুড়সুড়ি দিতে থাকে রুদ্ধ। হুর এক সময় সুড়সুড়ি কন্ট্রোল করতে না পেরে রুদ্ধের পায়ে বাড়ি দিতে থাকে। দুইজনের পা দিয়ে যুদ্ধ চলছে। ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। হাসতে হাসতে যখন হুরের নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম, তখন রুদ্ধ সুড়সুড়ি দেওয়া বন্ধ করে। অতিরিক্ত হাসার ফলে হুরের চোখে পানি টইটুম্বুর হয়ে আছে। রুদ্ধ মাথা উঁচু করে তা দেখল। হুর ক্রুদ্ধ নয়নে বলল, এই সত্যি করে বলুন তো, আপনাকে কি আসলেই রিমান্ডে রাখা হয়েছিল, নাকি আমাকে সব মিথ্যে বলা হয়েছে আর দেখানো হয়েছে? রুদ্ধের চাহনি তীক্ষ্ণ হলো। বলল, আমাকে দেখে কি তোমার সব মিথ্যা বলে মনে হচ্ছে? হুর এবার গলার স্বর উঁচু করে বলে, আপনাকে দেখে মিথ্যে বলে মনে হয় না, কিন্তু আপনার আচরণে ঠিকই মনে হয় আপনি মিথ্যে বলছেন। একজন রিমান্ডে থাকা মানুষ কিভাবে এত বাড়াবাড়ি করতে পারে, কিভাবে ঝগড়া করতে পারে? আমি ঝগড়া করছি? না, আপনি বাসর করতে চাইছেন। মনে হওয়ার ভান করে রুদ্ধ বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আজ আমাদের বাসর রাত। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হুরের চোখ বড় বড় হয়ে গেল। না চাইতেও আবার ফেঁসে গেল। এই হুটহাট কথা বলে যে সে সর্বদা ফাঁসে তা ভুলেই বসেছিল। আচানক ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো হুর। রুদ্ধ বুঝলো এটা তার ঢঙ্গিলা কান্না, তাই অপেক্ষা করতে লাগলো হুরের কিছু বলার। হুর যখন দেখলো কান্না করার পরও রুদ্ধ তাকে কোনো কিছু বলছে না, তখন সে নিজেই শুরু করে, আমি আর কখনো কোনো কিছু আপনাকে মনে করিয়ে দেব না, প্রমিস। তাও প্লিজ আপনি আমার সাথে বাসর করবেন না। তাহলে কার সাথে করব? গম্ভীর কণ্ঠে বলে রুদ্ধ। কয়েক মুহূর্ত ন্যাকা কান্না বন্ধ করে হুর, তারপর আবার শুরু হয়ে যায়। এটা কোনো প্রশ্ন হলো? কার সাথে বাসর করবে মানে? অবশ্যই তার সাথে করবে। বউয়ের সাথে বাসর না করলে কি পরনারীর সাথে করবে নাকি? কিন্তু বাসর করার জন্য সে এখন মানসিকভাবে প্রস্তুত না, তা বুঝতে পারছে না রুদ্ধ। এসব ভেবে কান্না পাচ্ছে তার। হুরের কান্না থামছে না, তবুও রুদ্ধ কান্না থামানোর চেষ্টা করছে না। শব্দ করে কান্না থামিয়ে গুনগুন করে কাঁদতে লাগলো সে। তবুও কোনো সান্ত্বনাবাণী কানে আসলো না। এতে রুদ্ধের ওপর অভিমান জমল হুরের। যে স্বামী বউয়ের কান্না থামায় না, সে আবার কেমন স্বামী?
বিয়ের প্রথম দিনই এই অবস্থা। না জানি ভবিষ্যতে হোরের কী হাল হয়। কেঁদে কেটে মরে গেলেও মনে হয় স্বামী তাকে গুরুত্ব দিবে না। গুনগুন করে শব্দ তোলা কান্নাও থেমে গেল হোরের। হোরের কান্না পুরোপুরিভাবে শেষ হলে রুদ্ধ অনুরোধ করে, হুরু পাখি, চুলগুলো টেনে দাও তো একটু, মাথাটা টনটন করছে খুব। পূর্বের অভিমান গাঢ় হলো। এতক্ষণ বউ কেঁদে কেটে সাগর বানিয়ে ফেলেছিল, তার বেলায় গুরুত্ব ছিল না। যেই না কান্না থেমে গেল অমনি হুকুম শুরু হয়ে গেল। স্বার্থপর পুরুষ, যে শুধু নিজেরটা বোঝে, বউয়ের জন্য কোনো দরদ নেই। অবশ্য দরদ হবেও বা কী করে, বছর বছর অন্তর তো সে তার বউ ছিল না, সে তো মাত্র কয়েক ঘন্টা আগের বউ, তাই তো গুরুত্ব পাচ্ছে না। প্রগাঢ় অভিমান নিয়ে রুদ্ধের চুলে হাত রাখে সে, হালকা শক্তি দিয়ে টানতে থাকে। চুলের লম্বাটে আঁচ করলো, 5 কি 6 ইঞ্চি হবে। খুব ধীর গতিতে হাত চালাতে লাগলো, মাঝে মাঝে টিপেও দিচ্ছে। হোরের চোখে ঘুম আবার ধরা দিচ্ছে, আধো আধো হয়ে আসছে চোখ, হাতের গতিও কমে যাচ্ছে। চোখ প্রায় যখন লেগে এসেছিল তখন রুদ্ধ হুরের কানের কাছে ফিসফিস করে বলে, রুদ্ধময় জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার স্বাগতম। আপনার অভিমানের সংখ্যা পরিমাপ করব আমি, আপনার হাসিতে নিজের সুখ খুঁজে নেব, আপনার কান্নায় নিজের মনে প্রশান্তির ঢেউ খেলাবো, আপনার অভিমানে নিজের জন্য ভালোবাসা খুঁজে নিব। ছেড়ে যাওয়ার নাম নিলে সে করে বেঁধে রাখবো, নিজেকে আমার কাছ থেকে দূরে রাখলে সব কিছু ছাড়খাড় করে দেব। বুঝতে তো পেরেছেন আমি খুব স্বার্থপর, নিজের স্বার্থের জন্য সব করতে পারি আমি, সবাইকে ভাঙতে পারি, নিজেকেও ভেঙে দিতে পারি। বেলা প্রায় 12টা বাজে, তবে ঘুম থেকে ওঠার নাম নেই রুদ্ধ আর হোরের। তারা আরামে ঘুম বিলাস করছে, নির্ঘুম কয়েক রাতের ঘুম একত্রে ঘুমাচ্ছে। রুদ্ধ পড়ে আছে হুরের শরীরের ওপর, নড়াচড়াবিহীন আরামে হুরের শরীরের ওপরে লেপ্টে আছে, শক্ত করে জড়িয়ে ধরে আছে। রুদ্ধ একটু নড়ে চড়ে উঠল, হুরের বুক থেকে নিজের মাথা উঠিয়ে ডান পাশ থেকে মুখ ঘুরিয়ে বাম পাশে রাখলো, তারপর হুরের বুকে আবার পড়ে রইল। রোদ্রের এমন করাতে রোদ্রের দাড়ি দ্বারা হুরের সুরসুরি লাগলো। মেয়েটার বড্ড সুরসুরি আছে, তাই তো শরীরে হালকা সুরসুরি অনুভব করার সাথে সাথে ঘুম উবে গেল তার। চোখ খুলে নিজের উপর রুদ্ধকে দেখতে পেল, মুখশ্রী করুণ হয়ে আসলো। এখন রুদ্ধের সাথে কতক্ষণ যুদ্ধ লড়তে হবে তাই ভাবতে লাগলো, কারণ রুদ্ধকে ঘুম থেকে ওঠানো মানে এই যুদ্ধের খাতায় নিজের নাম লেখা। তার উপর তার বিশাল ভারী শরীরের ভারে সে পিষে যাচ্ছে। সে খবর কি রুদ্ধ রাখছে? একদমই না। রুদ্ধ কেন এসব ভাবতে যাবে? সে তো হচ্ছে একজন স্বার্থপর পুরুষ। স্বার্থপর পুরুষরা কখনো অন্য মানুষের কথা ভাবে না, তারা শুধু নিজের কথাই ভেবে যায়। রুমের চারপাশে চোখ বুলালো হুর, সূর্যের আবছা আলো রুমে আসছে। চারিদিকে জানালার পর্দা নামিয়ে রাখার কারণে তেমন আলো প্রবেশ করতে পারছে না, মনে হচ্ছে এখন সন্ধ্যাবেলা। হুর রুদ্ধের পিঠ খেয়াল করলো, গতকালকে যে দাগগুলো একটু হালকা হয়ে এসেছে। বড় একটা হামি দিল হুর, হঠাৎ পেট থেকে শব্দ আসলো, গুড়গুড় শব্দ। পেট তাকে জানান দিয়েছে যে তার এখন খাবার খাওয়া উচিত। গতকাল রাতেও পেট পুড়ে খেতে পারেনি। হুর রুদ্ধের চুলে হাত বুলালো কিছুক্ষণ, তারপর নিম্নস্বরে ডাকতে লাগলো, এই শুনছেন? সেকেন্ড খানিক পর রুদ্ধের উত্তর। হুম। হুর ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আপনি জেগেছিলেন? রুদ্ধ ঘুম কণ্ঠে বলে। হুম। তেজ নিয়ে হুর বলে, তাহলে আমাকে ছাড়েননি কেন? আপনার ভারে আমি পিষে যাচ্ছি। নিজের জায়গা থেকে সরল না রুদ্ধ, বলল, ভার নিতে শেখো, কাজে আসতে পারে। আর প্রতিদিন তোমায় আমার ভার নিতে হবে, পিছে গেলে যাবে, তাও আমার ভার নিতে হবে। আপনার ওজন কত? মাত্র 81 কেজি। চোখ বড় বড় করে তাকালো হুর। 81 কেজি, এটাকে আবার মাত্র বলছে। কঠিন থেকে কঠিন রাগ লাগছে হুরের। নিজের রাগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে বলে, 81 কেজি আপনার কাছে মাত্র হলো? এত ওজন যার এক ব্যক্তি আমার উপর সারা রাত শুয়ে থাকলে আমি 2 দিনের মাথায় চ্যাপ্টা হয়ে যাব। চ্যাপ্টা হয়ে গেলে সমস্যা নেই, আমি খাবার খাইয়ে আবার ঠিক করে নিব। আর 81 কেজি তোমার কাছে অনেক হলো? আগে তো 87 কেজি ছিলাম। আগের মতো যদি এখন থাকতাম তাহলে না জানি কি বলতে। চোখ বেরিয়ে আসার উপক্রম। এটা কি শোনালো রুদ্ধ তাকে? 87 কেজি? মাথা ভন ভন করছে হুরের। বিস্ময় নিয়ে টেনে টেনে জিজ্ঞেস করে, 87 কেজি? এত মোটা ছিলেন আপনি? রুদ্ধ ধমকে ওঠে, এই মেয়ে, মোটা বলছো কেন? আমি কখনোই মোটা ছিলাম না,
তবে এখনের চেয়ে আগের স্বাস্থ্য একটু ভালো ছিল। দিন দিন খাবারের প্রতি অনীহায় শুকিয়ে গেছি। হুর প্রশান্তির দীর্ঘশ্বাস ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। আলহামদুলিল্লাহ। শুনে ফেলে রুদ্ধ, ক্রোধ নিয়ে বলে, তোমার স্বামী দিন দিন শুকিয়ে যাচ্ছে আর তুমি শুকরিয়া আদায় করছো? আনমনে হুর বলে, এমন মোটকু স্বামী থাকলে শুকিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আমি শুকরিয়া আদায় করব। সাথে সাথে গলায় কামড়ের অস্তিত্ব টের পায় হুর, চিল্লিয়ে ওঠে, ছেড়ে দেয় রুদ্ধ। হুরের ওপর থেকে উঠে বসে, চোখ ডলে বলে, ওজন বাড়ানোর উদ্যোগে নেমেছে আমি, দেখি কে আটকাতে পারে। ফ্রেশ হয়ে রুদ্ধ আর হুর একত্রে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে এসে রুদ্ধ তার চেয়ারে বসে। হুর রুদ্ধের মুখোমুখি হয়ে বসতে নিলেই রুদ্ধ আদেশ করে বলে, আমার পাশে বসো। হুর মুখ ফুলিয়ে রুদ্ধের পাশের চেয়ারে বসে। লিলি আর জেরিন দুইজন খাবার নিয়ে ডাইনিং টেবিলে উপস্থিত হয়। টেবিলে খাবার রাখে। দুইজনের চোখ যায় রুদ্ধ আর হুরের দিকে। তবে হুরের দিকে চোখ গেলেই তাদের চোখ আটকে যায় গলার স্পষ্ট দাঁতের চিহ্ন, লাল টকটকে হয়ে আছে। হুর নিচে নামার পূর্বে ওড়না ভালোভাবে গলায় জড়িয়ে নেমেছিল, কিন্তু বেখেয়ালিভাবে বসার সময় সরে গেছে। কিন্তু জেরিনের দিকে তাকালো, চোখের ইশারায় কিছু বুঝিয়ে দুইজনই চুপ রইল। চলে গেল তাদের কাজে। হুর নিজের প্লেটে খাবার বেড়ে যেই না খাবারে হাত দিবে অমনি রুদ্ধ বলে, খাবার সার্ভ করো। আর চোখে রুদ্ধের দিকে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকালো হুর। প্লেটের খাবার দেখে করুণা হচ্ছে, নিজের প্রতিও হচ্ছে। হুর উঠে রুদ্ধকে খাবার সার্ভ করে দিল। খাবার সার্ভ করে দেওয়ার পর নিজের খাবার খেতে লাগলো। আজ ভরপুর খাবার খাচ্ছে সে, অনেকদিন ধরে তৃপ্তি সহকারে খেতে পারেনি। রুদ্ধ হুরের খাওয়া দেখছে আর একটু একটু করে খাচ্ছে। খাওয়া শেষ করে হুর রুদ্ধকে ঔষধ খাইয়ে দিল। নিজের রুমে আবার আরাম করছে রুদ্ধ, হাতে ফোন, কিছু ডকুমেন্টস চেক করছে। অনেকদিন হলো অফিসের খবরাখবর নেওয়া হয় না, অফিসে যাওয়া হয় না। হুর নিজের রুমে আলমারি থেকে কাপড় বের করছে। সেই মুহূর্তেই রুমে প্রবেশ করে লিলিয়া জেরিন। হন্তদন্ত হয়ে তারা আসে। হুর প্রথমে হকচকিয়ে যায়, পর মুহূর্তে লিলিয়া জেরিনকে দেখে শান্ত হয়। তাদের দেখে লম্বা এক হাসি দেয়। লিলিয়া জেরিন দুইজনে মিলে হুরের হাত ধরে বিছানায় টেনে বসায়। দুইজনের এমন করণীয়তে চকিত নয়নে হুর তাদের দিকে তাকায়। সেসবে তোয়াক্কা করে না লিলিয়া জেরিন। দুজন মিলে হুরকে জেরা করতে থাকে। সত্যি করে বলো তো হুর, তোমার আর রুদ্ধ স্যারের মাঝে কি কিছু চলছে? হুর দেখলো জেরিন আর লিলি উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তবে জেরিনের প্রশ্নে সে কিছুটা ভড়কালো। তাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, মানে কি বলতে চাইছো আপু? দেখো হুর, একদম ঢং করবে না। আমরা কিছুটা আজ করতে পেরেছি। রুদ্র স্যার আর তোমার মাঝে কিছুটা চলছে। তোমার গলায় লাভ বাইট আমাদের চোখে পড়েছে। এই বাড়িতে লাভ বাইট দেওয়ার মতো পুরুষ একজনই আছে, তা হলো রুদ্র স্যার। আর গতকাল রাতে যে তুমি তোমার রুমে ছিলে না, তাও আমরা লক্ষ্য করেছি। ঘুম থেকে তুমি আর রুদ্র স্যার একত্রেই উঠেছ, এবং কি নাস্তাটাও একত্রে করতে এসেছো। এটা তো কোনো কোইন্সিডেন্স হতে পারে না, তাই না? হুরের চেহারারও ভীত দেখা গেল। সবসময় তাকে জব্দ হতে হয়, কিছু না করেও সেই ফাঁসে। অস্বস্তিতে জেরিন আর লিলির দিকে তাকাতে পারছে না সে। মাথা নিচু করে হাত কচলাচ্ছে। আদো আদো গলায় বলে, আমরা আমরা বিবাহিত। নিমেষে লিলি আর জেরিনের ফেস রিয়াকশন চেঞ্জ হলো। ফ্যাল ফ্যাল করে হুরের দিকে তাকিয়ে রইল। আচানক দুইজন একসাথে চিল্লিয়ে উঠল, কি? তোমরা বিবাহিত? তার মানে রুদ্র স্যার তোমাকে বিয়ে করেছে? কবে, কোথায়, কিভাবে? আমাদের কেন জানাওনি? এত বড় একটা সত্যি কথা আমাদের কাছে লুকিয়ে রাখতে পারলে? ঘাবড়ালো হুর, বোকা হেসে বলল, গতকাল রাতেই আমাদের বিয়ে হয়েছে। আমি চেয়েছিলাম তোমাদেরকে বলতে, কিন্তু কাল ওনার শরীর তেমন ভালো ছিল না দেখে তোমাদের বলিনি। ঠাস করে দুইজন হুরের দুপাশে বসে পড়ল। রুদ্ধ যে হুরকে বিয়ে করেছে এটা যেন অবিশ্বাস্য এক কথা। এমন রাগী গম্ভীর একজন ব্যক্তি সহজ সরল হুরকে বিয়ে করেছে, এটা ভাবতেই যেন হুরের জন্য কান্না চলে আসছে তাদের। হুর সহজ সরল হলেও অনেকটা দুষ্টু। কথায় কথায় এ কথা ও কথা বলার স্বভাব তার। কোন সময় যদি রুদ্ধ হুরের কথা শুনে ঠাস ঠাস করে তার গালে চড় বসিয়ে দেয় তখন কি হবে? রেগে না আবার হুরকে শেষ করে দেয় সে। বড্ড মায়া লাগছে হুরের জন্য তাদের। মায়া ত্যাগ করে জেরিন বলে, আচ্ছা সেসব কথা ছাড়ো, এখন এটা বলো, এতদিন যাবৎ তুমি কোথায় ছিলে? রুদ্ধ স্যারকে তো পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছিল।
টিভি মিডিয়াতে ছড়াছড়ি হয়ে গিয়েছিল এই খবর। যে মানুষ জেলে 1 ঘন্টাও থাকে না, সেই মানুষ গোটা 23 দিন জেলে ছিল। তাও শুনেছিলাম রুদ্ধ স্যার ইচ্ছে করে জেলে ছিল। কি এমন কারণে রুদ্ধ স্যার ইচ্ছাকৃতভাবে জেলে ছিল বলো তো? হোরার তাদের কাছ থেকে কোনো কিছু লুকায় না, প্রথম থেকে শেষ অবধি সব বলে। হুরের কথা শুনে জেরিন হাঁ করে হুরের দিকে তাকিয়ে থাকে। তারা কখনো টের পায়নি যে হুর একটা মিশনে এখানে এসেছিল। হুরের এইসব কথা শুনে লিলির মাথায় হাত চলে গেল। এতটুকু একটা পিচ্চি মেয়ে, যার মাথায় এত বুদ্ধি দিয়ে ভরা এবং তার মাথায় গোবরের গোডাউন, এইটুকু মেয়ে কিভাবে পুলিশের সাথে যুক্ত হয়ে রুদ্ধকে এইভাবে নাচিয়েছে ভাবতেই তার হাসি পাচ্ছে। যদিও সে জানে রুদ্ধ প্রথম থেকেই সব কিছু জানতো, তারপরেও নিজের হাসি সংযত রাখতে পারছে না। মনে মনে সে বহুত হেসেছে। বিকেল 4টা, ড্রয়িং রুম থেকে শোরগোলের শব্দ আসছে। হুন নিজের রুমে এসেছিল বই খাতা সব রুদ্ধের রুমে শিফট করার জন্য, কারণ রুদ্ধ তাকে এটা করার জন্য আদেশ দিয়েছিল। শোরগোলের শব্দ শুনে হাতের কাজ বাদ দিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। এসেই দেখলো শাহেদ আর রোকসানা চিল্লাফাল্লা করছে রুদ্ধের সাথে। গতকালকে থেকে রোকসানা আর শাহেদের কথা পুরোপুরিভাবে ভুলে গিয়েছিল। মস্তিষ্কে শুধু বিচরণ করছিল রুদ্ধের কথা। তাই তো ভাবতে পারেনি রুদ্ধের সাথে সম্পর্কে জড়িত হলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে। রোকসানা আর শাহেদকে দেখে সে অনেকটা ভয় পেল। রুদ্ধ আর তার বিয়ের কথা জানলে তারা তাকে কি বলবে তাই চিন্তা করলো। শাহেদ তার তর্জনী আঙুল রুদ্ধের দিকে তাক করে হুমকির স্বরে বলে, একবার জেলে গিয়ে তোমার শিক্ষা হয়নি, আবার কি যেতে চাচ্ছ নাকি? কোন সাহসে তুমি আমার শালিকাকে উঠে নিয়ে এসেছ? গ্যাংস্টার মানুষ বলে কি আমি তোমায় ভয় পাবো নাকি? ঠান্ডা মাথায় রুদ্ধ বলে, আঙ্গুল নিচে নামিয়ে কথা বলুন। আর আপনার শালিকে আমি উঠিয়ে নিয়ে এসেছি, কে আপনাকে বলল? একজন পুলিশ অফিসার হয়ে যাচাই বাছাই না করেই মুখ উঠিয়ে অন্যের বাড়িতে আসাটা শোভনীয় নয়। থেমে গিয়ে রুদ্ধ আবার বলে, তবে হ্যাঁ, হুরের বোন দুলাভাই হয়ে যদি এখানে আসেন তাহলে আপনাদের স্বাগতম। প্রথম বোনের জামাই বাড়ি এসেছেন, রাতের খাবারটুকু অবশ্যই খেয়ে যাবেন। হাত নিচে নামিয়ে নেয় শাহেদ। ভ্রুকুচকে বলে, বোনের জামাই বাড়ি মানে? আপনার বউয়ের ক্ষেত্রে বোনের জামাই বাড়ি, আর আপনার ক্ষেত্রে শালির জামাই বাড়ি, আর আমার ক্ষেত্রে এটা আমার বউয়ের জামাই বাড়ি। রুদ্ধের প্যাচযুক্ত কথা শুনে শাহেদ বিস্ফোরিত নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তে পেছন থেকে হুরকে আসতে দেখা গেল। শাহেদ হুরের দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে জিজ্ঞেস করল, হুর, এই এই ছেলেটা কি বলছে? এটা আমার শালির জামাই বাড়ি মানে? ভয় ফাঁকা এক ঢোক গিলল হুর। শাহেদের প্রশ্নের উত্তর কি দেবে তা ভেবেই গলা শুকিয়ে আসছে। তবে মিথ্যে যে বলতে পারবে না তার ঢের টের পেল, তাই শুকিয়ে যাওয়া গলায় খাকারি দিল। মাথা নিচু করে ভয়ে ভয়ে বলল, উনি যা বলছেন তা ঠিকই বলছেন, এটা আমার স্বামীর বাড়ি। আশ্চর্য হয়ে শাহেদ জিজ্ঞেস করে, তুমি রুদ্রকে বিয়ে করেছো? মাথা নিচু রেখে মাথা দুলায় হুর। সাথে সাথেই রুদ্ধ ধমকে ওঠে, এই মেয়ে, মাথা নিচু করে রেখেছো কেন? দ্বিতীয়বার যদি দেখি অপরাধীর মতো মাথা নিচু করে থাকতে, তাহলে মাথা কেটে হাতে ধরিয়ে দিব। ধরফড়ে ওঠে হুরের মন। সাথে সাথেই নিচু হওয়া মাথা দ্রুত গতিতে ওপরে ওঠায়। দৃষ্টিগোচরে আসে শাহেদ এবং রুদ্ধের ক্রোধিত মুখশ্রী। দুজনকে এত রেগে থাকতে দেখে হুরের মুখ চুপসে যায়। ভয়ে কলিজা শুকিয়ে আসছে। হুরের চুপসানো মুখ দেখে রুদ্ধের মায়া লাগে না, ভবিষ্যতে লাগবে কিনা তাও হুর বুঝে উঠতে পারল না। এটা আবার কেমন স্বামী, যে স্বামী তার সদ্য বিয়ে করা স্ত্রীকে গলা কেটে দেওয়ার হুমকি দেয়? সে স্বামী নিয়ে আদেও কি হুর সংসার করতে পারবে? থমথমে মুখে শাহেদ বলে, কাজটা তুমি ঠিক করলে না হুর। আমার বিশ্বাস ভেঙে দিয়েছো। একটা ক্রিমিনালকে তুমি বিয়ে করেছো। একটা ক্রিমিনালকে বিয়ে করার শাস্তি তুমি হাড়ে হাড়ে টের পাবে হুর। তুমি কি মনে করেছো একটা গ্যাংস্টারের সাথে নিজেকে জড়িয়ে তুমি শান্তিতে বসবাস করতে পারবে? এমন একটা সময় আসবে যে তুমি নিজেই মানতে বাধ্য হবে যে রুদ্রকে নিজের সাথে জড়িয়ে তুমি মস্ত বড় ভুল করেছো। এই শাস্তি তুমি ভয়াবহভাবে পাবে। এত সহজ না ক্রিমিনালের সাথে সংসার করা। তবে হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন তুমি আমাকে পাবে, যদি সেটা জড়িত হয় তোমাকে নিয়ে। চলে গেল শাহেদ আর রোকসানা। হুর থম মেরে দাঁড়িয়ে রইল। এ কি বলে গেল শাহেদ? সে কি তাকে বদদোয়া করে গেল? আসলে কি একটা গ্যাংস্টারের সাথে সম্পর্কে জড়িয়ে সে ভুল করেছে? এর মাসুল কি তাকে দিতে হবে? কেঁপে উঠল হুরের বুক। ভয় হতে লাগলো, কখনো যদি শাহেদের বদদোয়া কাজে লেগে যায় তখন তার কি হবে? এইসব ভেবেই কলিজা তার দুমড়ে মুচড়ে যাচ্ছে। রুদ্ধ হুরের দিকে তাকিয়ে দেখলো সে থম মেরে দাঁড়িয়ে রয়েছে। রুদ্ধ বুঝল শাহেদের কথায় হুরের মনে এফেক্ট পড়েছে,
তাই সে হুরের মন ভোলানোর জন্য বলে, অফিসারের কথায় উল্টাপাল্টা থট মাথায় আনবে না। কিন্তু একটা কথা তিনি ভুল বলেননি, গ্যাংস্টারদের জীবন এত সহজ সরল হয় না। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে পার হতে হয়েছে, ভবিষ্যতেও হবে। তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যতক্ষণ আমি তোমার পাশে আছি ততক্ষণ তুমি সুরক্ষিত থাকবে। নিঃশ্বাস বন্ধ হওয়া অবধি কেউ তোমার উপর একটা আঁচড়ও দিতে পারবে না। সকালে তাড়াহুড়োর সহিত রেডি হচ্ছে হোর। কলেজের টাইম হয়ে গেছে। আজ ঘুম থেকে উঠতে লেট না হলেও রুদ্ধের কারণে বিছানা ছাড়তে লেট হয়েছে। রুদ্ধ তাকে কোনো মতেই ছাড়ছিল না। শেষমেশ হোর জবরদস্তি করে রুদ্ধকে নিজের কাছ থেকে ছাড়িয়ে উঠেছে। ডান পাশে কাত হয়ে হুরকে রেডি হতে দেখছে রুদ্ধ। চোখে তার লেগে আছে এখনো ঘুমের রেশ। মেডিসিনের পাওয়ার অনেক, তাই ঘুম 2 দিন ধরে বেড়ে যাচ্ছে। হুর জামা পায়জামা পরে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে। সে মনে করেছিল রুদ্ধ ঘুমিয়ে আছে, তাই বুকে ওড়না নেয়নি। সেইভাবেই রেডি হতে শুরু করে দিয়েছে। একদিনে হুরের পিঠের দিকে তাকিয়ে আছে রুদ্ধ। পাতলা রঙা সাদা জামার ভেতরে থাকা ছোট্ট কাপড়ের অবয়ব বোঝা যাচ্ছে। ঘুম ঝরানো চোখ নিয়ে রুদ্ধ সেই দিকেই তাকিয়ে আছে। অন্যমনস্ক হয়ে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে দেখল জেগে আছে এবং তার দিকেই তাকিয়ে আছে। অদ্ভুত চাহনি। রুদ্ধের এমন চাহনি দেখে ভেতর কেঁপে উঠল হুরের। খেয়াল করলো তার গায়ে ওড়না নেই, তাই দ্রুত গায়ে ওড়না জড়ালো। আর চোখে আয়নার দিকে তাকিয়ে রুদ্ধকে দেখল। রুদ্ধ এখনো তারই দিকে তাকিয়ে আছে। চোখের চাহনিটা আগের। দূরো দূরো মন নিয়ে রেডি হয়ে নিল হুর। পড়ার টেবিলের কাছে গিয়ে নিজের ব্যাগপত্র গোছাতে লাগলো। মিনমিনিয়ে বলল, উঠুন, ওষুধের সময় পার হয়ে যাচ্ছে। চোরা চোখে আবার রুদ্ধের দিকে তাকালো। বুঝতে পারল না রুদ্ধের এমন চাহনি। তার দিক থেকে পলকই সরছে না। রুদ্ধের এমন চাহনি দেখে ভেতরাত্মা কেঁপে উঠল হুরের। লোকটা আজকাল কিভাবে করে তাকায়। তার এই তাকানোতে হুরের শরীর তরতর করে কেঁপে ওঠে। এলোমেলো হয়ে যায় মস্তিষ্ক। রুদ্ধের এই চাহনি থেকে পালানোর জন্য জলদি ব্যাগ গুছিয়ে কাঁধে চুলিয়ে ব্যস্ততা দেখিয়ে বলে, আপনি ফ্রেশ হয়ে জলদি নিচে নামুন। ডাইনিংয়ে আমি আপনার জন্য অপেক্ষা করছি। হাতে বেশি সময় নেই, কলেজের সময় হয়ে যাচ্ছে। বলে আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি। হুরের এই মিছে ব্যস্ততা দেখে হাসল রুদ্ধ। বিছানা ছেড়ে চলে গেল ফ্রেশ হতে। কলেজ গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। পেছনের সিটে হুর আর রুদ্ধ বসে আছে। ড্রাইভার আপাতত গাড়ির মধ্যে উপস্থিত নেই। রুদ্ধ তাকে বের হওয়ার আদেশ জানালে সেও দ্বিধাহীনভাবে গাড়ি থেকে নেমে পড়ে। দীর্ঘ কয়েক মিনিট ধরে কথাবিহীন বসে আছে দুজন। কারণ ছাড়া গাড়িতে বসিয়ে রাখার কারণ বুঝতে পারছে না হুর। বিরক্তি ছেয়ে যাচ্ছে তার মুখশ্রীতে। বসিয়ে রাখার কারণ জিজ্ঞেস করতেও ভয় লাগছে। রুদ্ধের মুখশ্রী কঠিন। রেগে আছে নাকি বিরক্তি আছে সেটা বোঝা যাচ্ছে না। সাহস জুগিয়ে রুদ্ধকে প্রশ্ন করেই বসে, আমাকে অযথা বসিয়ে রাখার কারণ কি? চোখ কুচকে হুরের দিকে তাকালো রুদ্ধ। যেন তার প্রশ্ন করাটা বড় অপরাধ হয়ে গেছে। এই মুহূর্তে প্রশ্ন করা যেন বেমানান। রুদ্ধের ভাবভঙ্গি দেখে ঘাবড়ে গেল হুর। তারপরও রুদ্ধর দিক থেকে দৃষ্টি সরালো না, তাকিয়ে রইল। বিরক্তি নিয়ে রুদ্ধ গম্ভীর স্বরে উত্তর দিল, খুব কি জরুরি ছিল আজকের ক্লাস অ্যাটেন্ড করা? হতবিহ্বল হয়ে রুদ্ধের দিকে তাকিয়ে আছে হুর। বোধগম্য হলো না রুদ্ধের কথা, তাই মুখ থেকে কথা না বলে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালো। রুদ্ধের মুখশ্রীতে আরও বিরক্তিভাব দেখা গেল। দাঁত পিষে বলে, জরুরি তো হবেই। কলেজে এসে হা হা হি হি করতে পারো, আর আমার সামনে তো বোবা হয়ে থাকতে হয়। বাকরুদ্ধ হুর। এ কি কথা বলছে রুদ্ধ? সে কি কলেজে আসে হাসার জন্য? আর তার সামনে বোবা হয়ে কেন থাকতে হয় তা কি রুদ্ধ বোঝে না? রুদ্ধ রেগে যাচ্ছে ভেবে হুর গলাস্বর খাদে নামিয়ে বলে, 2 দিন পর আমার পরীক্ষা। চুপ হয়ে যায় রুদ্ধ। তবে একটু অভিমান হয়। বিয়ের পরদিনই বউ কলেজে যাবে তাকে ছেড়ে। ভাবতেই রাগ লাগছে। আর এই পরীক্ষাটাও আসার সময় পেল না। বেছে বেছে বিয়ের পরদিনই আসতে হলো। দৃষ্টি জানালার বাহিরে রাখলো। হুর কিছুই বুঝতে পারল না। একবার রেগে যায়, আবার চুপ হয়ে যায়। লোকটা এমন করছে কেন বোঝা দায় হয়ে যাচ্ছে হুরের। আমি লাঞ্চের আগেই চলে আসব। গাড়ি থেকে নেমে কলেজের ভেতর চলে গেল হুর। অনেকদিন পর বন্ধু মহলে আসতে পেরে মন আনন্দিত হয়ে গেল। আকাশ হুরকে দেখে বহুদিনের তৃষ্ণা মিটাচ্ছে। হুর সবার সাথে হেসে কথা বলছে। এর মাঝে সবার কাছ থেকে নোটসও কালেক্ট করে নিয়েছে। হুর তার কথা রেখেছে। লাঞ্চের আগেই চলে এসেছে। বাড়িতে এসে এদিক ওদিক না তাকিয়ে সোজা রুমে চলে গেল।
রুদ্ধের রুমে, দেখলো রুদ্ধ সোফায় বসে ফাইল চেক করছে। মুখের আদল পরিবর্তন, হুর ব্যাগ রাখলেও টেবিলের ওপর। গলায় থাকা স্কার্ফ দিয়ে মুখমণ্ডল মুছতে লাগলো। কিছুটা ঘেমে এসেছে। ক্লান্ত স্বরে রুদ্ধকে বলল, আপনি ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। ভোতামুখ করে বসে রইল রুদ্ধ। হুরের কথায় পরোয়া করল না। সেই দিকে লক্ষ্য না করে ব্যস্ততার সহিত আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল হুর। স্কার্ট আর টি শার্ট পরে গোসল সেরে নেয়। মাথায় তোয়ালে পেঁচানো, গলায় ম্যাচিং ওড়না, শরীরের উন্মুক্ত জায়গায় পানির ছিটে। টি শার্টের হাতা শর্ট থাকায় মসৃণ ফর্সা হাত দেখতে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগছে। রুদ্ধ সোফায় বসে ভোতামুখ করে এতক্ষণ হুরকে স্ক্যান করছিল। হুর প্রথমে লক্ষ্য করেনি যে রুদ্ধ সোফায় বসে আছে। যখন লক্ষ্য করলো তখন ভ্রু কুঁচকে তাকালো। সে মনে করেছিল রুদ্ধ ডাইনিংয়ে চলে গিয়েছে। হুর আয়নার সামনে দাঁড় হয়ে মাথা থেকে অনেক খুলে দিল। ঝরঝর করে চুল পিঠ ছাড়িয়ে হাঁটু ছুঁয়ে দিল। যত্ন সহকারে চুল মুছতে লাগলো ওর। মাঝে মাঝে থেমে যাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে চুল মুছতে মুছতে। থেমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় আবার মাথা মুছতে লাগে। কোনো রকমে চুল মুছে আঁচড়ে নিল। রুদ্ধর সামনে এসে বলল, আসুন। হুরকে মাথা থেকে পা অবধি দেখে নিল রুদ্ধ। উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। সামনে এগোতে লাগলো হুর, পিছে পিছে আসছে রুদ্ধ। চোখ স্থির হয়ে আছে হুরের লম্বা ভেজা চুলের ওপর, যা হাঁটার সাথে দোলা খাচ্ছে। চুলের আগায় পানিকণা লেগে আছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ঝরে পড়বে। ডাইনিং টেবিলে বসতেই হুর রুদ্ধকে খাবার সার্ভ করে দিল। কারণ জানে রুদ্ধ তাকে খাবার সার্ভ করতে বলবে, তাই নিজের বুদ্ধি খাটিয়ে আগেই রুদ্ধকে খাবার সার্ভ করে দিল। খাবার সার্ভ করার সময় হুর অতি নিকটে চলে আসলো রুদ্ধের কাছে। একটু নুইয়ে খাবার সার্ভ করার ফলে খুলে রাখা ভেজা চুল পিঠ ছাড়িয়ে ডান হাত আর এককাল ঢেকে গেল। হুরের হাতে খাবারের বাটি আর অন্য হাতে চামচ। এক পলক সেই দিকে তাকিয়ে সোজা হয়ে চুল ঠিক করার চেষ্টা করলো, তবে হলো না। উল্টো আরও চুল সামনে চলে এলো। বিরক্ত হয়ে হাত থেকে বাটি আর চামচ রাখতে গেল, তার আগেই রুদ্ধ চুল সরাতে লাগলো। ভেজা চুল গায়েও লেপটেছিল, সেখান থেকে সরিয়ে গলায় 2 আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। শিউরে উঠল হুর, স্ট্রং হয়ে দাঁড়িয়ে রইল। অন্যরকম তার চাহনি। রুদ্ধ হুরের গলায় স্লাইড করতে করতে গলার একটু নিচেও স্লাইড করতে লাগলো। লাগাতার ওপর থেকে নিচ স্লাইড করছে। রুদ্ধের শীতল হাত, শীতল হাতের ছোঁয়া পেয়ে বারবার কেঁপে উঠছে হুর। হুরের শরীরের কাঁপাকাঁপি টের পেয়ে রুদ্ধ তার হাত দিয়ে হুরের হাত থেকে চামচ আর বাটি টেবিলে রাখে, তবে দৃষ্টি তার হুরের দিকেই সীমাবদ্ধ। রুদ্ধ তার বাম হাত দিয়ে ওর ডান হাত স্পর্শ করে, বৃদ্ধা আঙুল দিয়ে হাতের তালু স্লাইড করে। আলগোছে হুরকে নিজের নিকটে নিয়ে আসে। ঢিলে হয়ে যাওয়া হুরের শরীরের কয়েক কদম এগিয়ে রুদ্ধের সমীপে আসে। নিজের চেয়ার থেকে আর একটু ঘুরে বসে থেকে হুরকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। রুদ্ধের মাথা গিয়ে থাকে হুরের বুকে। 2 হাত দিয়ে পাতলা কোমর চেপে ধরে। বড় একটা নিঃশ্বাস টেনে হুরের শরীরের ঘ্রাণ নেয়। তারপর ইচ্ছাকৃতভাবেই হুরের উন্মুক্ত গলায় নিজের গরম শ্বাস ছাড়ে। মারাত্মক শিহরণে 2 হাত দিয়ে রুদ্ধের চুল খামচে ধরে হুর। এক প্রকার ঘাবড়েও আছে, কারণ এখন তাদের এই অবস্থান ডাইনিং টেবিলে। যে কোনো মুহূর্তে জেরিন আর লিলি চলে আসতে পারে। রান্নাঘরের দিকে চোখ বুলিয়ে 2 হাত দিয়ে রুদ্ধের মাথা উঁচু করতে চাইল, কিন্তু রুদ্ধের শক্তিতে পেরে উঠতে পারল না। বাধ্য হয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছাড়ুন, জেরিন আপু বা লিলি আপু চলে আসবে। হুরের কথা গ্রাহ্য করল না রুদ্ধ। শরীরের আনাচে কানাচে ফিলিংস দিয়ে ভরপুর তার, যা সে এই মুহূর্তে দমিয়ে রাখতে চাইছে না। হুরের কথা উপেক্ষা করে ঘোর লাগা কণ্ঠে হুরকে ডাকলো। বউ, কান্না চলে আসছে হুরের। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে লোকটা তাকে আদুরে গলায় বউ ডেকে ডেকে কাঁপিয়ে দিচ্ছে। বউ ডেকে বারবার তাকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। রুদ্ধের কথার প্রতি উত্তর করল হুর, আদর করতে ইচ্ছে করছে। থমকে যায় হুর। গোল গোল করে মাথা ঘুরতে লাগলো, যেন যে কোনো মুহূর্তে মাথা ঘুরে পড়ে যাবে। লোকটার প্রবচন 2 দিন ধরে তার ভালো ঠেকছে না। হুটহাট কাছে চলে আসা এবং বউ বলে সম্বোধন করা, তাও মোহনীয় কণ্ঠে। রুদ্ধের আমার কথা শুনে নিঃশ্বাসের গতি বেড়ে গেল হুরের। হৃদয় স্পন্দনও বেড়ে গেছে, টের পেল রুদ্ধ। হুরের বুকে নিজের মুখ গভীরভাবে মিশিয়ে বলল, তোমার হার্ট এত জোরে জোরে বিট কেন করছে? নিরুত্তরভাবে দাঁড়িয়ে আছে হুর। নিজেই হার্টের গতি বাড়িয়ে নিজেই প্রশ্ন করছে কেন বেড়েছে।
নিতান্তই এটা একটা বোকামি প্রশ্ন। রুদ্ধ হুরের কাছ থেকে প্রশ্নের উত্তর না পেয়ে হুরের ডান হাত নিজের চুল থেকে ছাড়িয়ে নিজের বক্ষস্থলে রাখে। হুরের হাতের উপর নিজের হাত চেপে ধরে বলে, দেখো, তোমার মতো আমারও হার্টবিট খুবই দ্রুত চলছে। মনোযোগ দিয়ে রুদ্ধের হার্টবিট গুনতে লাগলো হুর। টের পেল সত্যি রুদ্ধের হার্টবিট খুবই দ্রুত গতিতে চলছে, একদম ঠিক তার মতো। হাত দিয়ে হুরের হাত চেপে ধরা অবস্থাতেই নিজের বুকে হুরের হাত দিয়ে ঘষা দিল। রুদ্ধের বুক খামচে ধরল হুর। নিয়ন্ত্রণ হারা হয়ে রুদ্ধ বলল, হুর পাখি, আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছি। ডুবে যেতে ইচ্ছে হচ্ছে তোমার মাঝে। এমনিও তো তোমার সাথে আমার বাসরটা কমপ্লিট হয়নি, এই বাহানায় না হয় বাসরটা সেরে ফেলবো। আকস্মিক লিলির আওয়াজ শুনে রুদ্ধ হুরকে ঝটকা মেরে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সোজা হয়ে চেয়ারে বসে খাবারের দিকে মনোযোগ দেয়। হতভম্বতার সহিত রুদ্ধের দিকে তাকালো হুর। তার ভাবখানা এমন যে কিছুক্ষণ পূর্বের ঘটনায় সে জড়িত ছিল না, কোনো কিছুই সে জানে না। তবে রুদ্ধকে দেখা গেল ক্ষিপ্ত, রাগের ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে, প্লেটে চামচ দিয়ে বারবার বাড়ি মারছে, রাগ কমানোর প্রচেষ্টা। লিলি হুরকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হলো হুর? খাবার না খেয়ে তুমি দাঁড়িয়ে আছো কেন? হুর দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, এই তো আপু খাচ্ছি, তুমি কি কিছু বলবে? হ্যাঁ, বলার জন্য আসলাম। জেরিন জিজ্ঞেস করলো তোমার আলমারির কাপড় কোথায় রাখবে। আর চোখে রুদ্ধের দিকে তাকালো হুর। রুদ্ধ তাকে তার রুমে শিফট হতে বলেছে ঠিকই, কিন্তু এটা বলেনি তার জিনিসপত্র কোথায় রাখবে। নিজের আলমারিতেও রাখতে বলেনি, তাই লিলিকে এর উত্তর দিতে পারছে না। যেই না কিছু বলতে যাবে অমনি রুদ্ধ বলে, ওর সব কাপড় আমার আলমারির এক সাইডে গুছিয়ে রাখুন। পূর্ণদৃষ্টি খাবারে তার মনোযোগ। লিলি চলে যেতেই হুর রুদ্ধের পাশে বসে অস্বস্তি নিয়ে খাবার খেতে লাগলো। ক্ষণে ক্ষণে বদলে যাওয়া দৃষ্টি নিতে পারে না হুর। অমনোযোগী হয়ে ড্রেসিং টেবিলের জিনিসপত্র গোছাচ্ছে হুর। একটা কথা মস্তিষ্কে বারবার আসছে, তবে রুদ্ধকে সে জিজ্ঞেস করতে পারছে না। রুদ্ধের রিয়াকশন কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তা করতে করতে সে প্রশ্ন করছে না, তবে প্রশ্ন না করেও থাকতে পারছে না। রুদ্ধ সোফায় বসে জরুরি কিছু ডকুমেন্ট সেট আপ করছে। কাল থেকে অফিসে যাওয়া শুরু করবে, তাই প্রস্তুতি নিচ্ছে। নিজেকে প্রস্তুত করে রয়েছে সে রুদ্ধকে জিজ্ঞেস করেই বসলো, আচ্ছা, আপনার পরিবারের কেউ নেই? আজ অব্দি আমি আপনার পরিবারের কাউকে দেখিনি, কোথায় তারা? স্বাভাবিক মুখশ্রী রক্তবর্ণ ধারণ করলো রুদ্ধের। রাগে হাতে থাকা পেপার মুচড়ে ধরল। কাজ করতে করতে আর চোখে রুদ্ধের দিকে তাকালো হুর। রুদ্ধের হিংস্র মুখ দেখে ভয়ে তার কলিজা শুকিয়ে গেল। রুদ্ধ হাতে থাকা পেপারটি দুমড়ে মুচড়ে ঢিল মেরে দূরে ফেলে দিল। সোফা থেকে উঠে বড় কদম ফেলে হুরের কাছে আসলো। হঠাৎই রুদ্ধকে নিজের কাছে আসতে দেখে ভয় পেয়ে হুর দুকদম পিছিয়ে গেল, তবুও থামল না রুদ্ধ। হুরের কাছে এসে হুরের দুগাল বাম হাত দিয়ে চেপে ধরল। শরীরের সমস্ত শক্তি দিয়ে হুরের গাল সে চেপে ধরেছে। গালে অতিরিক্ত ব্যথা পাওয়ার কারণে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল হুর। আর্তনাদ করে রুদ্ধকে বোঝালো সে ব্যথা পাচ্ছে। হুরের আর্তনাদে যেন রুদ্ধের কান অবধি পৌঁছালো না। সে হুরের গাল চেপে ধরে হিসিয়ে বলে, আর দ্বিতীয়বার আমার ফ্যামিলির কথা জিজ্ঞেস করলে মাটিতে পুঁতে রেখে দেব। আধো চোখ মেলে তাকালো হুর। চোখ ছলছল করছে। রুদ্ধের কাছ থেকে এমন ব্যবহার সে আশা করেনি। যদিও জানে সে খুবই রাগী, কিন্তু বউ হিসাবে কি তার এমন ব্যবহার প্রাপ্য ছিল? হয়তো ছিল, না হলে তো রুদ্ধ তার সাথে এমন ব্যবহার করতো না। টৈটুম্বুর নেত্রকোনায় কার্নিশ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই দিকে লক্ষ্য করল না রুদ্ধ। অতিরিক্ত ক্ষোভে সে ভুলে গেছে সে কি করছে। যখন হুরের চোখ খেয়াল করলো তখন তার হাত ঢিলে হয়ে আসলো। গাল থেকে হাত সরিয়ে ফেলল। লক্ষ্য করলো হুরের দুই গালে তার আঙুলের ছাপ বসে গেছে। বিচলিত হয়ে হুরের দুই গাল নিজের হাতের তালুতে নিল। হুরের চোখের দিকে তাকিয়ে করুণ জিজ্ঞেস করলো, অনেক বেশি ব্যথা পেয়েছো হুর পাখি? সরি, আমি তোমার সাথে এমন বিহেভ করতে চাইনি, কিন্তু কি করব বলো তো? তুমি কেন রাগিয়ে দেওয়ার মতো কথা বলো আমায়? সরি, আর কখনো তোমার সাথে আমি এমন ব্যবহার করব না। তবে ফার্দার তুমি আমার ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বলবে না। আশ্চর্য হয়ে রুদ্ধকে দেখছে হুর। কিছুক্ষণ আগে এই মানুষটা ক্ষিপ্ত সিংহের রূপ ধারণ করেছিল, আর এখন তার বিপরীত। ফ্যালফ্যাল নয়নে রুদ্ধকে দেখছে হুর। তবে একটা জিনিস ভালোভাবেই বুঝতে পারল, ফ্যামিলিকে নিয়ে কোনো কথা বললে রুদ্ধ তাকে আস্ত ছাড়বে না। কিন্তু ফ্যামিলি নিয়ে কথা শুনলে যে কোনো মানুষ এতটা রেগে যায় তা কখনো দেখেনি হুর।
অবশ্যই তার ফ্যামিলি নিয়ে কোনো রহস্য লুকিয়ে আছে যা রুদ্ধ তাকে বলতে চায় না। হুরকে কোনো কথা বলতে না দেখে রুদ্ধ হুরকে নিজের বুকের মাঝে নিয়ে নিল, মাথায় হাত বোলাতে লাগলো। নিজেকে এবং হুরকে শান্ত করার প্রয়োজন, কিন্তু হুর শান্ত হতে পারছে না। বারবার মস্তিষ্কে ঘুরছে রুদ্ধর ফ্যামিলিকে। এমন কি ঘটেছে যে রুদ্ধ তার পরিবারের কথা শুনলেই এত ক্ষিপ্ত হয়? আর এখন তারা কোথায়? কে কে আছে রুদ্ধের ফ্যামিলিতে? এমন হাজারো প্রশ্ন মাথায় ভর করেছে তার। রুদ্ধ তার বুক থেকে হুরের মাথা উঁচু করে নিজ অধর হুরের সারা মুখশ্রীতে বোলাতে লাগলো। শেষে একটা কথাই বলল, কখনো আমাকে রাগিয়ে দিবে না। কয়েনে যেমন দুটো পিঠ থাকে, তেমনি রুদ্ধরও দুটি পিঠ আছে। আমি কখনো চাই না যে তুমি আমার ভয়ানক রূপ দেখো। সেদিনের পর হুর রুদ্ধকে তার পরিবারকে নিয়ে আর কোনো কথা বলেনি। খুবই ব্যস্ততায় কাটছে তার দিন। পরীক্ষা শুরু হয়েছে কয়েকদিন আগে, আর 2টা বাকি আছে। পড়ার প্রতি এতটাই মনোযোগী যে সে রুদ্ধকে সময় দিতেই পারছে না। তার সাথে ভালো কি মন্দ কথা বলার সময় পাচ্ছে না। কলেজ থেকে কোচিং থেকে এসে আবার বাসায় পড়তে বসে, যার দরুন রুদ্ধকে সময় দিতে পারে না। এতে রুদ্ধও কিছু বলে না বা কিছু মনে করে না। পরীক্ষা শেষ হওয়া অবধি সে হুরকে সময় দিল। আজ হুরের পরীক্ষা শেষ হলো, শান্তি লাগছে খুব। এতদিন পরীক্ষার জন্য নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। খুব দুশ্চিন্তায় ছিল পরীক্ষা নিয়ে। তবে বন্ধুবান্ধব এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে পরীক্ষা ভালোভাবে দিতে পারবে। হলেও তাই। সব কিছুর মাঝে বিশেষ করে আকাশ হুরকে অনেক সহায়তা করেছে। সব নোটস হুরের জন্য কালেক্ট করে রেখেছিল। হুর বন্ধুবান্ধব মহলের কাউকেও এখনো জানায়নি যে সে বিবাহিত। কিছুদিন পর জানাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। রুদ্ধ নিজেও একদিন খুব ব্যস্ত ছিল। অফিসের অনেক কাজ পেন্ডিংয়ে পড়েছিল। অফিসের নিজের কেবিনে বসে রুদ্ধ তার কাজ করছিল। চোখ স্থির হয়ে আছে তার ল্যাপটপে। এমন সময় কেবিনে প্রবেশ করলো ইমতিয়াজ, চেহারায় দুশ্চিন্তার ছাপ। তা দেখে রুদ্ধ বলে, কি হয়েছে? চেয়ারে বসে ইমতিয়াজ। রুদ্ধ বুঝলো ব্যাপার খুবই সিরিয়াস, না হলে ইমতিয়াজকে এত শান্ত দেখাতো না। রুদ্ধ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে ইমতিয়াজের দিকে রাখে, দুশ্চিন্তার কারণ খোঁজার চেষ্টা করে। রুদ্ধকে বেশিক্ষণ চিন্তা করতে হয়নি। তার পূর্বে ইমতিয়াজ বলে, খোকন ভয়াবহ কিছু প্ল্যান করেছে। খুবই ক্ষিপ্ত হয়ে আছে, না জানি কি করে। তার নজর এখন ভাবের উপর পড়ছে, তাই হয়তো তাকে টার্গেট বানাবে। শান্ত মস্তিষ্কে সবটা শুনল রুদ্ধ। বলল, হুর আমার বউ, তা কি জানে? মনে হয় না জানে, কিন্তু সেদিন পুলিশের সাথে তাকে দেখে এবং সব কথা শুনে বুঝতে পেরেছে তোমার সাথে তার কিছু একটা লিঙ্ক আছে। 2 আঙুল কপালে ঘষে রুদ্ধ বলে, হুরের সিকিউরিটি বাড়িয়ে দাও, আর খোকনের পিছে স্পাই লাগাও। তার পরবর্তী পদক্ষেপ কি হবে জানার চেষ্টা করো। কিন্তু ভাবি তো গার্ডসদের নিয়ে যায় না। এক্সট্রা গার্ড রেখে অগোচরে হুরের সিকিউরিটি দিতে বলবে, আর বাকিটা আমি দেখে নেব। বাড়িতেও সিকিউরিটি বাড়িয়ে দাও। সম্মতি জানিয়ে চলে যায় ইমতিয়াজ। ভাবনায় পড়ে যায় রুদ্ধ। খোকন খুবই ভয়ঙ্কর মানুষ, তার মতোই গ্যাংস্টার। তবে তার উসুল এবং তার কাজকর্ম রুদ্ধর থেকে সম্পূর্ণ আলাদা। রুদ্ধর আর এখন অফিসে থাকতে ইচ্ছে করছে না। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল, বিকেল 5টা। এখন বিকেল বলাও চলে না, কিছুক্ষণ পরে আধার নেমে আসবে। দিন ছোট বিদায়ে 6টার আগে আগেই ধরণীতে সন্ধ্যা নেমে আসে। রুদ্ধ ল্যাপটপ আর ফোন ব্যাগে ভরে উদ্বেগ হয় বাড়িতে যাওয়ার। বাড়িতে এসে ড্রয়িং রুমের আশেপাশে হুরকে খুঁজলো, পেল না। বুঝলো রুমে আছে, তাই দেরি না করে রুমে চলে গেল। হুর বিছানায় উল্টো হয়ে শুয়ে ফোন স্ক্রল করছে, তাই খেয়াল করতে পারল না রুদ্ধ রুমে এসেছে। সে উঁচু করে রাখা পা দুলাচ্ছে আর ফোন টিপছে। হঠাৎ মনে হলো তার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে। দ্রুত হাত থেকে ফোন রেখে পিছন ঘুরল। তাকিয়ে দেখলো রুদ্ধ ঠিক তার পায়ের পিছে দাঁড়িয়ে আছে। পায়ে সুড়সুড়ি কিভাবে পাচ্ছিল তা সেকেন্ডের মাঝেই বুঝে গেল। শোয়া থেকে উঠে বসে ভ্রু কুঁচকে বলল, এই, আপনাকে না বলেছে আমায় সুড়সুড়ি দিবেন না, তারপরও কেন দেয়? তোমায় সুরসুরি দিয়ে আমি বড্ড আনন্দ পাই, তাই দিই। আর তোমার ফর্সা পা দুটো আমায় খুব টানছিল, তাই সইতে না পেরে সুরসুরি দিয়ে দিলাম। রাগে দাঁতে দাঁত চেপে ধরে আছে হুর। কিছু বলতেও পারছে না, আর না পারছে সইতে। হিতাহিত রাগ যেন হারিয়ে ফেলবে এমন অবস্থা। মাথা নিচু করে রাগ নিবারণের চেষ্টা করলো। সক্ষম হতে যাবে সে সময় রুদ্ধের আদেশ কর্ণপাতে বাড়ি খায়।
আমার জন্য নর্মাল কফি নিয়ে আসো, 1.5 চামচ চিনি দেবে। বিমূঢ় চোখে রুদ্ধের দিকে তাকিয়ে রয় হুর। আশ্চর্যের শেষ সীমানা যেন সে পৌঁছে গেছে। আশ্চর্যতা ধরে রাখতে না পেরে অস্পষ্ট স্বরে বলল, আমার জন্য কফি নিয়ে আসো, কুইক। চোখ ঝাপটা মেরে রুদ্ধকে ভালোভাবে তাকিয়ে দেখল সে। বোঝার চেষ্টা করলো রুদ্ধ তাকে যা বলেছে আদেও সে সঠিক শুনেছে কিনা। তবে বেশিক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে পারল না, কারণ রুদ্ধের চাহনি ছিল তীক্ষ্ণ, যা দেখে হুর কিছুটা ভয় পেল। তাই দৌড় লাগালো রান্নাঘরের দিকে। জেরিনকে বললে জেরিন কফি বানিয়ে দেয়। ধোয়া ওঠা গরম কফি নিয়ে রুমে চলে আসলো হুর। রুদ্ধ ফ্লোরে পা রেখে বিছানায় বসেছিল। হুর কফি রুদ্ধের হাতে দেয়। কফি হাতে নিয়ে হুরের দিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। ধোয়া ওঠা গরম কফিতে কয়েকবার ফু দিয়ে এক চুমুকে পান করে। ডান হাত থেকে বাম হাতে কফি নিয়ে ডান হাত হুরের দিকে এগিয়ে দেয়। ডান হাতে এগিয়ে দেওয়ার কারণ বুঝতে পারল না হুর, তাই রুদ্ধের দিকে তাকিয়ে রইল। রুদ্ধ বলল, ঘড়ি খুলো। আবারও চমক পেল হুর। আর রুদ্ধ তাকে বারবার চমক দিচ্ছে। এত চমক সে নিতে পারছে না। একদিনে এত কিছু লোড কি নেওয়া সম্ভব নাকি? তাই আহম্মক দৃষ্টিতে এক কদম সামনে এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতেই রুদ্ধের হাতের ঘড়ি খুলে দিল। এইখানেই শান্ত হলো না রুদ্ধ। আরেকটা আদেশ চাপিয়ে দিল হুরের ঘাড়ে। তাই খুলো। আগের থেকে বেশি চমকিত হলো হুর। ফরমাইশের উপর ফরমাইশ দিচ্ছে রুদ্ধ, যা হজম করতে পারছে না হুর। আরও এক কদম এগিয়ে এসে রুদ্ধের টায়ে নিজের হাত রাখে। ধীর গতিতে খুলতে থাকে। রুদ্ধ কফির মগে চুমুক দিচ্ছে আর হুরের মুখ পানে তাকিয়ে আছে। গভীর দৃষ্টি মেলে হুরের দাঁত দিয়ে কামড়ে ধরা ঠোঁট দেখছে। বোঝা যাচ্ছে মনোযোগ সহকারে হুর তার কাজ করছে। রুদ্ধ হাতে থাকা কফি বিছানার পাশে রেখে হুরের হাত ধরে একটু নিজের দিকে টেনে আনে। ব্যালেন্স রাখতে না পেরে হুর এক হাত দিয়ে রুদ্ধের কাঁধে রাখে। থতমত খেয়ে সে রুদ্ধের দিকে তাকাতেই রুদ্ধ হুরের দুই গাল চেপে ধরে হুরের মুখ তার মুখের কাছে নিয়ে আসে। গাল চেপে ধরার কারণে হুরের গোলাপি রঙা মিলিত দুই ঠোঁট খুলে যায়। বাচ্চাদের মতো ফুলে ওঠে একটু ঠোঁট। রুদ্ধ হুরের ফেস রিয়াকশন দেখার অপেক্ষা না করেই হুরের অধর আঁকড়ে ধরে। বিস্ময়ের চোখ গোল গোল হয়ে আসে হুরের। নিঃশ্বাস বন্ধ করে নেয়। যখন মনে হলো নিঃশ্বাস না নিতে পারলে মরে যাবে, তখন জোরে গরম নিঃশ্বাস ছাড়ল, যা আছড়ে পড়ল রুদ্ধের মুখে। রুদ্ধ শিহরিত হয়ে হুরকে আরও নিজের কাছে টেনে নিল। নিজ তৃপ্তি মিটিয়ে হুরকে ছেড়ে দেয়। হুরের গালে হাত রেখে বৃদ্ধা আঙুলি দিয়ে হুরের ঠোঁট মুছতে মুছতে বলে, এখন থেকে তুমি যেখানেই যাও না কেন, গার্ড তোমার সাথে যাবে। কখনো গার্ড ব্যতীত বা আমার পারমিশন ব্যতীত বাসা থেকে বের হবে না। আমার শত্রু পক্ষরা তোমায় টার্গেট করেছে, তাই তোমায় সাবধান করছি। কখনো আমার কথার বাইরে কিচ্ছু করবে না। আর এখন থেকে কফি নিজে বানিয়ে আনবে। হুর তার সকল বন্ধু বান্ধবকে নিয়ে এসেছে শপিং মলে। আসার আগে অবশ্য রুদ্ধের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে এবং সাথে আছে 2টা বডিগার্ড। দুইজনই তার পিছে পিছে ঘুরঘুর করছে। শটান বলিষ্ঠ দেহ, মাথা থেকে পা অবধি সব কিছুই কালো রঙে আবৃত করা। চেহারায় গাম্ভীর্য স্পষ্ট। বডিগার্ডরা বুঝি এমনই হয়? রুদ্ধের কথা প্রাধান্য দিয়ে হুর রুদ্ধের সমস্ত কথা মেনে নেয়। যে বডিগার্ডদের সে পছন্দ করে না, সে বডিগার্ড নিয়ে চলাফেরা করে। এতে মাঝে মাঝে বিরক্তির সীমা অতিক্রম হলেও কিছু বলতে পারে না সে। এখন অভ্যাস হয়ে গিয়েছে। অনেকদিন পর বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত হুর। পরীক্ষার পর অবসর সময় কাটাচ্ছিল সে। অবসর সময় বললেও ভুল হবে। বাড়িতে বসে পড়ালেখা সে কন্টিনিউ করেছে, কারণ ভালো একটা মেডিকেলে তার চান্স পেতে হবে। শুধু হুর নয়, বন্ধুবান্ধব মহলে সবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইচ্ছে একত্রে সবাই পড়বে। প্রথমে শপিং করবে, তারপর রেস্টুরেন্টে গিয়ে ভরপুর পেট ভরিয়ে বাসায় যাবে। হুরের পরনে লম্বা কালো গাউন, গাউনের মাঝে ফুলের মধ্যে সাদা স্টোনের পাথরও বসানো, লম্বা চুল বেনি করে পেছনে ছাড়া, সাজবিহীন ঠোঁটে শুধু লিপ বাম লাগিয়ে বাহিরে বেরিয়েছে সে। হুর স্নেহার হাত ধরে শপিং মলের ভেতরে এগিয়ে যাচ্ছে। তখনই মিম বলে ওঠে, প্রথমে কোন দোকানে যাই বলতো? চল শাড়ির দোকানে যাই, সবাই মিলে একরকম শাড়ি কিনবো। সায় জানালো স্নেহা ও হুর। বিরাট বহুল একটি শাড়ির দোকানে সবাই প্রবেশ করলো। মেয়ের দল্লার চেয়ার টেনে বসলো। তাদের পিছনে সিকিউরিটি গার্ড হিসেবে দাঁড়িয়ে রইল আকাশ, শিহাব, ফিহান। ওরা 3জন মেয়েদের বাছাবাছি দেখছে। একটা ছেড়ে আর একটা শাড়ি দেখছে আর রিজেক্ট করছে। মাঝে মাঝে নাক মুখও কুচকাচ্ছে। দেখে বোঝাই যাচ্ছে তাদের একটা শাড়িও পছন্দ হচ্ছে না।
একসময় সেই দোকানের শাড়ি পছন্দ না করে অন্য আরেকটি দোকানে চলে গেল। সেই দোকানের শাড়ির কালেকশন খুবই ভালো। আকর্ষণীয় সুন্দর সুন্দর শাড়ি দেখে স্নেহা, হুর, মুক্তামিম তাদের চোখ চকচকে হয়ে আসলো। আবারও মেয়েরা চেয়ার টেনে বসলো আর ছেলেরা তাদের পেছনে দাঁড়িয়ে রইল। এ দোকানের বেশ কয়েকটি শাড়ি সবার মনে ধরেছে, তবে কোনটা রেখে কোনটা নেবে সেটাই বুঝতে পারছে না। মনে হচ্ছে একটা নিলে আর একটার সাথে বেইমানি করা হবে, তাই করুণ মুখে একে অপরের দিকে তাকালো, এমনকি সেলসম্যানের দিকেও তাকালো। করুণ মুখ তারা বোঝানোর চেষ্টা করলো তারা শাড়ি চুজ করতে অক্ষম। সেলসম্যান সবার অসহায়ত্ব চেহারা দেখে ফট করেই বুঝে গেলেন তাদের আকুলতা, তাই সে 3টে শাড়ি বেছে সামনে দিয়ে বললেন, ম্যাডাম, আপনারা এই 3টা শাড়ির মধ্যে বাছাই করে নিতে পারেন। এই 3টে শাড়ি আপনাদের উপর খুবই স্যুট করবে। বড় বড় চোখ করে 3টি শাড়ি দেখতে লাগলো সবাই। মন আটকালো কফি কালার জর্জেট শাড়িতে, কালো স্টোনের কাজ করা। সবাই ডিসাইড করলো কফি কালার শাড়িটাই নেবে। 4 জন একই ডিজাইন একই কালারের শাড়ি নিল। সবাই ক্যাশ দিয়ে বিল পে করলেও হুড় করলো কার্ড দিয়ে। শপিংয়ে আসার আগে রুদ্ধ তাকে তার কার্ড দিয়েছিল, বলেছিল যত প্রয়োজন হয় ব্যবহার করতে। হুড় প্রথমে নিতে চায়নি, শেষে রুদ্ধের ধমক শুনে নিতে হয়েছে। বিল পে ছেলেরা করতে চেয়েছিল, কিন্তু মেয়েরা তা হতে দিল না। শর্ত রেখেছিল আজকের খাবারের বিল সব ছেলেরা দেবে, তবে শপিংয়ে তারা একটু ছুট দিল। ছেলেরাও তাদের জন্য টুকটাক কিনল। শপিং মল থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর আশেপাশে রেস্টুরেন্টের তালাশ করছে। ভালো কোনো রেস্টুরেন্ট পেলে তার মধ্যে তারা ঢুকে যাবে। সামনে একটা রেস্টুরেন্ট চোখে পড়ল, সেখানে যাওয়ার জন্য সবাই হাঁটতে লাগলো। তার আগেই ঘটে গেল এক বিপত্তি। কোনখান থেকে একদল লোক এসে তাদের ঘেরাও করলো। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে গেল, বাকরুদ্ধ হয়ে একে অপরের দিকে তাকালো। লোকগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারলো লোকগুলো বখাটে, তবে তাদের কেন ঘেরা করে রেখেছে সেটা বোধগম্য হলো না। হুড়ের সাথে থাকা বডিগার্ডসদের আগেই তারা ধরে নেয়, তাই তারা সাহায্য করতে পারে না। আপাতত তাদের মাথায় পিস্তল ঠেকানো, নতজানু হয়ে আছে। মেয়েরা ইতিমধ্যে ভয়ে সিটে গেছে। 15 থেকে 16 জন লোক। চেহারা দেখেই বোঝা যাচ্ছে পুনর্জন্ম থেকে তারা বকাটে ছিল, দেখতে গুন্ডা টাইপ, নেশাও করে বোধহয়। সবার চোখে সাদা অংশ লাল টকটকে হয়ে আছে, যার দরুন বোঝা যাচ্ছে সবাই নেশাখোর। শুধু যে মেয়েরা ভয় পেয়েছে এমন না, ফিহান, শিহাব, আকাশ তারাও ভয় পেয়েছে, কারণ এমন পরিস্থিতিতে কখনো তাদের পড়তে হয়নি, আজ পড়েছে। তাও আবার তাদের সাথে মেয়েরাও আছে, তাই ভয় আরও বেশি হচ্ছে। ভয়ে সবার ভেজানো গলা শুকিয়ে এসেছে। শিহাব সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে আপনারা, আর আমাদেরকে এভাবে ঘেরো করে রেখেছেন কেন? বিদঘুটে এক হাসি দিয়ে সামনে থাকা এক লোক বলে, তোমাকে যত্ন করবার লাগা ঘেরা করে রাখছি, কিন্তু সবার যত্ন করবার লাগা সময় আমাকে হাতে নাই। ওই মাইয়ারে দিয়ে নিজের জান নিয়ে যাও এখান থেকে, নাইলে কেউ জান নিয়ে ফিরবার পারবি না। হুড়ের উদ্দেশ্য করে বলল লোকটি। এতে হুড় ভয় পেয়ে আকাশের পিঠের পিছে লুকিয়ে যায়। ভয়ে গলা শুকিয়ে নেত্রকোনায় পানি আসলো। হুড়কে নিয়ে যাওয়ার জন্য গুন্ডারা আসছে শুনে আকাশের কলিজা ধক করে উঠল। 2 হাত মেলে হুড়কে আগলে রাখার চেষ্টা করলো, আতঙ্ক নিয়ে বলল, ও কি কেন নিতে যাচ্ছেন? খবরদার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে। আকাশের কথা শুনে একজন অট্ট হাসিতে ফেটে পড়ল। কোন ক্রমে নিজের হাসি নিয়ন্ত্রণে এনে উপহাস করে বলল, না হলে কি করবি? চুপ মেরে যায় আকাশ। আসলেই তো, সে তো কোনো কিছুই করতে পারবে না। এতগুলো লোক, তাও আবার সবগুলো গুন্ডা, হাতে পিস্তল। তাদের সামনে নিতান্তই তারা বাচ্চা। 3 জন কি আর পারবে 15-16 জনের সাথে লড়াই করতে? তার উপর গায়ে গতরেও নেই কোনো মাংস। এমন হ্যাংলা শরীর নিয়ে লড়াই করে সবার যান বিপদে ফেলতে চাচ্ছে না আকাশ। যেখানে সে নিশ্চিত হারবে, সেখানে লড়াই করার চিন্তা করতে ভয় পাচ্ছে। আকাশকে চুপ হয়ে থাকতে দেখে অট্ট হাসিতে ফেটে পড়া সেই লোকটি আবার বলে, দেখ, তোদের দিয়ে আমাদের কোনো কাজ নেই, তাই কোনো ঝামেলা না করে সর্বশরীরে ফিরে যা। তোদের দিয়ে আমাদের কোনো লেনাদেনা নেই। ওই মেয়েটাকে আমাদের হাতে তুলে দে। বন্ধুবান্ধব মহল ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। আতঙ্ক ছেয়ে আছে সবার মুখশ্রী, যেন এই বুঝি পরাণ পাখিটা উড়ে গেল। হরিদের মধ্যে কান্না শুরু করে দিয়েছে, টপ টপ করে চোখ বেয়ে পানি পড়ছে। ভয়ে কুকড়ে গেছে মেয়েটা।
আকাশের এখন জানতে ইচ্ছে হলো গুন্ডাগুলো হুরকে কেন নিতে যাচ্ছে, কেন হুরের পিছে পড়েছে সবাই। তাই বলে উঠল, কিন্তু আপনার ওকে নিয়ে যেতে চাচ্ছেন কেন? ও তো কোনো কিছু করেনি। করেছে কি করেনি সেটা তোদের বিষয় না। বস আমাদের হুকুম দিয়েছে মেয়েটাকে তুলে নিয়ে যেতে, তাই বাধা না দিয়ে কেটে পড়। গুন্ডাদের কথা কেউ আমলে নিল না এমন ভাব। গুন্ডারা বুঝলো হুরকে তারা ছাড়বে না, সবাই হুরকে আগলে রেখেছে। গুন্ডারা আর বেশি সময় নষ্ট করলো না, নিজেদের ফর্মে চলে আসলো। গুন্ডাদের লিডার একজনকে হুকুম করলে সে এগিয়ে আসে হুরকে নেওয়ার জন্য। ফিহান, শিহাব, আকাশ বাধা দিতে চাইলে তাদের আটকে রাখা হয়। একসাথে শিহাব, ফিহান, আকাশ চেঁচামেচি করছে হুরকে যেন না ছোঁয়। তাদের চেঁচামেচি শুনে গুন্ডারা অট্টহাসিতে ফেটে পড়ল। হুরের সামনে এগিয়ে এসে হুরের হাত আছে চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। হুর বারবার নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, তবে ব্যর্থ হচ্ছে। হাত ছাড়াতে ছাড়াতে কান্না করে হুর বলে, কেন আমাকে নিয়ে যাচ্ছেন? কি ক্ষতি করেছি আমি আপনাদের? প্লিজ আমায় ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কে আপনাদের বস আর কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমায়? কান্নার তীব্রতা গভীর থাকায় হুরের চোখ বুজে এসেছিল। হঠাৎ অনুভব করলো পুরুষালীর শক্ত হাতের ছোঁয়া তার হাতে নেই। হালকা অনুভব হচ্ছে হাত। কী কারণে হালকা মনে হচ্ছে দেখার জন্য চোখ খুলল। অশ্রুকণা নেত্রকণায় থাকার কারণে সব কিছু ঘোলাটে দেখা গেল। ঘোলাটে চোখ নিয়ে কয়েক সেকেন্ড পর বুঝতে পারল সামনে দ্বন্দ্ব চলছে। কয়েকজন লোক সমান তালে গুন্ডাদেরকে মারছে। হঠাৎ একজনের দিকে চোখ আটকে গেল তার। পিছন দিক থেকে বোঝা যাচ্ছে তার কেউ পূর্ব পরিচিত হবে। শুধু যে পূর্ব পরিচিত এমন নয়, দেখে মনে হচ্ছে তার আপন কেউ হবে। পিছনের সাইড ভালোভাবে পর্যবেক্ষণ করে মুখ না দেখেই বুঝতে পারল মানুষটিকে। বুক চিরে বের হয়ে এলো এক স্বস্তির নিঃশ্বাস। মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো। চোখ বন্ধ করতেই চোখে জমে থাকা জল চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল। কর্ণকুহরে পৌঁছালো। তোর সাহস তো কম না, তুই আমার বউয়ের গায়ে হাত দিস। কোন হাত দিয়ে আমার বউয়ের হাত ধরেছিলি তুই? এই হাত দিয়ে, তাই না? এই হাত তুই আর বাড়ি ফিরে নিয়ে যেতে পারবি না। মোটা এক বড় লাঠি দিয়ে লাগাতার হাতে বাড়ি দিতে লাগলো রুদ্ধ। কয়েকটা বাড়ি দিয়ে বুঝতে পারল লোকটার হাত এই জন্মে আর কাজ দেবে না। নিজের ক্রোধ নিয়ে ভেঙে পড়ে থাকা নিস্তেজ হাতে আরও 2টা বাড়ি মারল রুদ্ধ। কতই না আহাজারি আর্তনাদ করেছিল লোকটি রুদ্ধের কাছে, তবে রুদ্ধের মন গলল না। সে নিজের সিদ্ধান্তে অটল। যেই লোক তার বউয়ের গায়ে হাত দিয়েছে সেই লোকের হাতের সাথে এত মায়া দেখে লাভ কি? তাই তো মায়া দয়া না দেখিয়ে একজন গ্যাংস্টার মানুষের আসল রূপ সে দেখিয়েছে। সকল গুন্ডা মাটিতে লুটোপুটু খাচ্ছে, কেউ হাত ধরে তো কেউ পা পেট ধরে আর্তনাদ করছে। সবার আর্তনাদ রুদ্ধের কানে গুজছে আর সে শান্তি অনুভব করছে। রুদ্ধ যে লোকটির হাত গুড়িয়ে দিয়েছে সেই লোকটির সামনে হাঁটু গেড়ে বসে তাচ্ছিল্য করে বলল, পরের বার তোদের বসকে বলবি তোদের মতো সস্তা গুন্ডা ভাড়া না করতে। আর যদি তার সাহস থাকে সে যেন পরবর্তীতে আমার মুখোমুখি হয়ে লড়াই করে। পিঠ পিছে লড়াই করার স্বভাবটা তোদের বসের এখনো যায়নি। এবার হাত পা ভেঙে জান বাঁচিয়ে রেখে দিয়েছি, পরের বার আর এমন সুযোগ পাবি না। বসা থেকে দাঁড়িয়ে হুরের কাছে গেল রুদ্ধ। রুদ্ধকে সামনে পেয়ে এক মুহূর্ত অপেক্ষা না করে হুর রুদ্ধকে জাপটে ধরল। রুদ্ধের বুকের সাথে মিশে যেতে চাইল। আঁকড়ে ধরল তার পিঠ। হাউমাউ করে অযোধ্যারায় কান্না করতে লাগলো। বলিষ্ঠ এক হাত হুরের পিঠে রেখে অপর হাত হুরের মাথায় রাখল রুদ্ধ। কিছু না বলে মাথায় হাত বোলাতে লাগলো। রুদ্ধের আদুরে হাতের ছোঁয়া পেতেই হুরের কান্নার শব্দ বেড়ে গেল। নাক মুখ ডুবিয়ে রুদ্ধের বুকের সাথে লেপ্টে আছে সে। শরীর কেঁপে উঠছে। কাঁপুনি দ্বারা রুদ্ধ বুঝলো অতিরিক্ত ভয় পেয়েছে মেয়েটা। রুদ্ধ হুরের মাথায় হাত বোলানো না থামিয়ে হুরের বন্ধু বান্ধবদের দিকে তাকালো। তারা অবাক নয়নে রুদ্ধের দিকে তাকিয়ে আছে। সেদিকে ভ্রুক্ষেপ করল না রুদ্ধ। বলল, আমার ড্রাইভার তোমাদেরকে পৌঁছে দেবে। যাও গাড়িতে বসো। রুদ্ধের আদেশ পালন করলো সবাই। গাড়িতে গিয়ে বসলো। সবাই একটা ট্রমার মধ্যে আছে, যে ট্রমা থেকে বের হতে পারছে না কেউই। স্বস্তি পেলেও ভয় কমছে না। রুদ্ধ হুরকে নিজের বুক থেকে ছাড়াতে যায়, আরও আঁকড়ে ধরে হুর, যার অর্থ সে রুদ্ধকে ছাড়বে না। রুদ্ধ পাজাকুলে তুলে নিল হুরকে, গাড়িতে নিয়ে বসলো। হুরকে সিটে বসিয়ে নিজেও বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। পকেট থেকে ফোন করে ইমতিয়াজকে একটা মেসেজ করলো। ফ্যাচ ফ্যাচ করে এখনও কান্না করছে হুর।
এত কান্না করার কারণ বুঝতে পারে না রুদ্ধ, তবে হুরকে থামায় না। এখনও হুর রুদ্ধের বুকের সাথে মিশে আছে। পরনের কালো শার্ট বুকের পাশটায় চোখের পানিতে ভিজে গেছে। বাড়ির সামনে গাড়ি থামতেই রুদ্ধ আবারও হুরকে কোলে তুলে নেয়, চলে যায় তার রুমে। ড্রয়িং রুমে বা তার আশেপাশে লিলি আর জেরিন কেউই ছিল না, তাই এই দৃশ্য তারা দেখতে পায়নি। হুরকে বিছানায় বসিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল রুদ্ধ। নিজের পকেট থেকে টিস্যু বের করে হুরের চোখ গাল মুছতে লাগলো। শান্তস্বরে বলল, হয়েছে তো, আর কত কান্না করবে? শব্দবিহীন কান্না করছে হুর, চোখে পানি টলমলো। ভেজা গলায় বলল, আপনি সঠিক সময় না আসলে তারা আমায় নিয়ে যেত। আমার সাথে কি করতো তা? হুরের মুখ থেকে কথা ছিনিয়ে নিয়ে রুদ্ধ বলে, কেউ তোমার সাথে কোনো কিছুই করতে পারতো না। আজ যেমন তোমার কিছু হওয়ার পূর্বেই আমার সাক্ষাৎ পেয়েছো, ভবিষ্যতেও পারবে। গাঢ় করে হুরের কপালে চুম্বন দিল রুদ্ধ। চোখ বুজে ফেলল হুর। ভেজা গলায় শুধু একটা কথাই বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনার সাথে আমার বিচ্ছেদ অতি শীঘ্রই হতে যাচ্ছে। সময়টা এখন রাতের। ঘন্টার কাঁটা 10টা পেরিয়ে 11টায় গিয়ে থামলো। ঠান্ডার প্রকট একটু একটু করে বাড়ছে। দিনে একটু গরম পড়লেও রাতে তেমন বোঝা যায় না, যার দরুন এসির পাওয়ার এখন কমিয়ে রাখতে হয়। সবেমাত্র বাইরের থেকে রুমে আসলো রুদ্ধ। বিছানায় অগোছলোভাবে হুরকে শুয়ে থাকতে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে হুরকে দেখল, পর্যবেক্ষণ করলো। বিছানার অর্ধেক অংশ চুল দিয়ে ঢেকে গেছে। এক হাত পেটে, অন্য হাত বিছানার ওপর রাখা। এক পা সোজা তো আর এক পা বাঁকা। হাসি পেল রুদ্ধের। হাসি নিয়ন্ত্রণে রেখে আরেকটু পর্যবেক্ষণ করলো হুরকে। গায়ে তার ভালোভাবে ওড়না পেঁচানো। পরনের প্লাজো ব্যতীত সব কিছুই ঠিক আছে। প্লাজো হাঁটুর একটু নিচ অব্দি উঠে গেছে। রুদ্ধ পকেট থেকে ওয়ালেট চাবি বের করে টেবিলের ওপর রাখলো। হুরের দিকে তাকিয়ে থেকেই শার্টের হাতার বোতাম খুলছে। হাতার বোতাম খোলার পর বুকের কাছে সব বোতাম খুলল। লম্বা চুলগুলো সামনে চলে আসায় হাতের আঙুল দিয়ে পিছনে ঠেলে দেয়। গা থেকে শার্ট খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গায়ে ঠান্ডা বাতাস লাগালো। আলমারি থেকে নিজের কাপড় বের করে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় বসে তোয়ালে দিয়ে মুখ মুছল। তোয়ালে এক সাইডে রেখে হুরের বাহু ধরে নিজের দিকে টেনে আনলো। বুকে হুরের মাথা ঠেকালো। 2 হাত দিয়ে পিঠ এবং কোমর জড়িয়ে রাখলো। কিছুক্ষণ এইভাবে থেকে এক হাত হুরের পিঠ থেকে সরিয়ে চুলগুলো ঠিক করলো। চুলে হাত ছোঁয়াতেই বুঝলো চুল এখনো কিছুটা ভিজে আছে। হাত দিয়ে আঁচড়ে দিতে লাগলো হুরের সিল্কি চুলগুলো। আকস্মিক হুরের পিঠে ঠান্ডা হাতের ছোঁয়া লাগতেই হুর ধরফরিয়ে উঠে বসলো। সামনে রুদ্ধকে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। চোখে ঘুম নিয়ে আবারও বিছানায় শুতে চাইল, হতে দিল না রুদ্ধ। টেনে আবারও হুরকে নিজের বুকে আনলো। ভ্রুকুচকে রুদ্ধের দিকে তাকালো হুর। জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন করছেন কেন? আমাকে ঘুমাতে দিন। আর আপনি এই রাতে হুড়ি পড়ে আছেন কেন? কোমল স্বরে রুদ্ধ বলে, বাইরে যাব তাই। কোচকানো ভ্রু টান টান হলো। তীক্ষ্ণ চোখে আবার প্রশ্ন করলো, বাইরে যাবেন মানে? আপনি না বাহির থেকেই হয়ে এসেছেন, তাহলে আবার কেন বাইরে যাবেন? আমার সাথে তুমিও যাবে? অবাক হয়ে যায় হুর। এত রাতে রুদ্ধ বাইরে যাবে এবং তাকেও নিয়ে যাবে? দেওয়াল ঘড়িতে সময়টা দেখে নিল হুর। 11:30 বাজে। কিছুক্ষণ পরেই 12টা বাজবে। এই শীতের সময় এত রাতে কোথায় যেতে চাচ্ছে লোকটা ভীষণ জানতে ইচ্ছে করছে হুরের। কিন্তু এত রাতে কোথায় যাব আমরা? নিজের বুক থেকে হুরকে টেনে বিছানা থেকে নামিয়ে আলমারির কাছে চলে গেল। আলমারির ভেতর থেকে একটি শপিং ব্যাগ বের করে হুরের হাতে থামিয়ে দিল। বলল, বাইক রাইডে যাব, এখন চেঞ্জ করে আসো। নিষ্পলক দৃষ্টিতে রুদ্ধের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর এক পলক ব্যাগের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। রুদ্ধ আলমারি থেকে আর একটা ব্যাগ বের করে বিছানার ওপর রাখলো। ব্যাগটির ভিতরে থাকা জিনিসপত্র বের করে সব দেখতে লাগলো ঠিক আছে কিনা। ততক্ষণে হুর ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। পেছন ঘুরে হুরের দিকে তাকালো রুদ্ধ। তাকিয়েই রইল। একদম হুবহু তার মতোই লাগছে। তার মতোই কালো প্যান্ট এবং কালো রঙের হুডি পরেছে। হুর অস্বস্তি নিয়ে রুদ্ধের কাছে আসলো। সে জিন্সের সাথে টপস, লং ফতুয়া, শার্ট এগুলো পরলেও কখনো হুডি পরেনি, তাই একটু আনইজি লাগছে। হুর যখন রুদ্ধের দিকে তাকালো তখন আশ্চর্য হয়ে বলল, আপনার আর আমার হুডি একদম সেম। তোমার আর আমার সবকিছু একই রকম নিয়েছি। সবকিছু একই রকম নিয়েছেন মানে? চোখের ইশারায় বিছানায় তাকাতে বলে রুদ্ধ। হুর তাকিয়ে আরও অবাক হয়। রুদ্ধের মতো শু এবং ঘড়ি রাখা। হুর সে এগুলো আঙুল দিয়ে ইশারা করে বলে, এগুলো আমার?
রুদ্ধ কিছু না বলে হুরের হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দেয়। বিছানা থেকে ঘড়িটা নিয়ে হুরের হাতে পরায়। জুতা নিয়ে ফ্লোরে বসে পড়ে। হুরের পা টেনে নিজের উরুর উপর রাখে। সযত্নে পায়ে মোজা পরিয়ে দেয়, তারপর জুতা। হুর অবাকের ওপর অবাক হয়। হুরের জুতা পরানো শেষ হলে রুদ্ধ বসা থেকে উঠে দাঁড়ায়। হুরকে বিছানা থেকে উঠে দাঁড় করায়। হুরের হুডির টুপি মাথায় ভালোভাবে পরিয়ে দেয়, নিজেও পরে। হুরের হুডির চেন গড়া অবধি ভালোভাবে উঠিয়ে তার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগে বাহিরে। হুর শুধু নিজের হাতের ওপর থাকা রুদ্ধের হাতের দিকেই তাকিয়ে রইল।